যেহেতু বাংলাদেশের সিংহভাগ মানুষেরা শেখ মুজিব, বঙ্গবন্ধু, বাংলাদেশ ৭১ প্রশ্নে আপোষহীন, অতএব আওয়ামী লীগকে তথা শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করে দেওয়া অন্যান্য দেশগুলোর মতন এটা সম্ভব। যতদিন বঙ্গবন্ধু তনয়া শেখ মুজিব কন্যা যেভাবেই বলি না কেন শেখ হাসিনা জীবিত থাকবেন, ততদিন আওয়ামী লীগকে ভাঙ্গার কোনো ষড়যন্ত্র আসলে সাকসেস হবে না। মার্কিন মুল্লুক থেকে এখন আওয়ামী লীগ ভাঙার জন্য নাকি দেশের যে সরকার ডক্টর ইউনূসকে যেমন প্রভাবিত করেছিল, এই বিএনপি সরকারকেও প্রভাবিত করছে, এবং বিভিন্ন কারণেই, যেটি শেখ হাসিনা নিজেও বারবার বলেছিলেন সেই মার্কিন যুক্তরাষ্ট্রে, এমন খবরই বলা হচ্ছে, আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তো আপনার কাছে কি খবর আছে, আসলে আওয়ামী লীগকে কেন ভাঙতে চায়, কারা ভাঙতে চায়? আর সঙ্গে যুক্ত করে দিচ্ছি, এই যে রিফাইন্ড আওয়ামী লীগের একটা অপপ্রচার চলছে, এটি বা কেন কারা করছে? বাংলাদেশের পলিটিক্যাল ফ্যাব্রিকটাকে নতুন করে সাজানোর যে পায় তারা, যে সেটার সাথে বিশ্ব মোড়লদের অংশগ্রহণ থাকবে। আওয়ামী লীগ ভাঙতে গিয়ে বিএনপিতে ভাঙনের সুর, সেটা আওয়ামী লীগ সম্বন্ধে আমি একটি কথা এখানে বলে রাখতে চাই। আওয়ামী লীগ যখন বঙ্গবন্ধু জীবিত থাকেন তখন আওয়ামী লীগকে ভাঙ্গা অ্যাটমের মতন হবে, যে এটা বিস্ফোরণ ঘটাতে অনেকগুলো বাহ্যিক শক্তির প্রয়োজন হবে, অনেক বড় অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে, অনেক প্রেসারাইজ কন্ট্রোল জায়গা তৈরি করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে নিঃশেষ করার একটা প্রক্রিয়া চলল। সেই নিঃশেষে আমরা দেখতে পেলাম মালেক উকিল আওয়ামী লীগ, তারপর মিজান আওয়ামী লীগ, দুইটি গ্রুপ আমরা দেখতে পেলাম। কিন্তু সেটা বলতে পারেন যে যারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়, ভেঙে দিতে চায়, সেই শক্তি কিন্তু অনলি বাংলাদেশের ভিতরে নয়। সেটা কারণ ৭১ সনের যে যুদ্ধ, সেই যুদ্ধ শুধু পাকিস্তানের আমাদের বাংলাদেশের মুক্তিকামী মানুষকে, নিরস্ত্র মানুষকে আক্রমণের মাধ্যমেই শুরু হয়নি। সেটার সাথে যারা যুক্ত ছিল, আমি বারবার এটা বলে যাচ্ছি, সেটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের দেশ, এটা যুক্ত ছিল, চীন যুক্ত ছিল, বাংলাদেশের অ্যান্টি লিবারেশন ফোর্স লাইক জামায়াতে ইসলাম এবং অক্সিলিয়ারি ফোর্স গুলো যুক্ত ছিল। অতএব সম্মিলিতভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া যখনই দাঁড় করায় বা যখনই এটা সামনে আসে, আমাদের মনে রাখতে হবে যে এই সমস্ত কিছু একত্রিত হয়। এবং আমি সেখানে সংক্ষেপে তুলে ধরতে চাই যে বাংলাদেশের, আমরা যদি বলি রেজিম চেঞ্জ, এই শব্দটার বাংলা অর্থটা আমি ব্যবহার করি, গত টকশোতেও কোথাও বললাম, সেটা হলো শাসনতন্ত্রের কে চেঞ্জ করা। অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে শাসন করত, সেই শাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলার জন্য এই অক্ষগুলো, পৃথিবীর বিভিন্ন অক্ষগুলো, আপনি ইউএস এর নামও বলেছেন, এবং সেইভাবে সেটা হয়েছে। উদাহরণস্বরূপ নিয়ে আসতে পারি সিরিয়াতে যে ঘটনা ঘটেছে, সেখানে প্রাক্তন রাজনৈতিক দল এবং তাদের নেতৃবৃন্দ অদূর ভবিষ্যতে ফিরে আসার সম্ভাবনা শূন্য। সেইভাবে আমরা বলতে পারি লিবিয়ার কথা, সেইভাবে আমরা বলতে পারি ইরাকের কথা। কিন্তু আমরা আর দুইটি উদাহরণ দিব। সেই দুটি উদাহরণের প্রথমটি হলো মিশর। মিশরে যখন নির্বাচনের মাধ্যমে মুরসি তার মুসলিম ব্রাদারহুড নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তখন কিন্তু এই অক্ষর প্রধানরাই আবার দেখলো না, এখানে শাসন, আমরা তো এখানে রেজিম চেঞ্জ চাই, শাসন ব্যবস্থার পরিবর্তন চাই না, সো মুরসিকে ফাঁসি দাও, সিসিকে নিয়ে আসো, সেই মুবারকের মতনই আবার সেখানে থেকে গেল, কোনো পরিবর্তন কিন্তু সেখানে ঘটালো না। অতএব বাংলাদেশের ব্যবস্থাটা যে এখানে শাসন ব্যবস্থার সম্পূর্ণ পরিবর্তনে, যেহেতু বাংলাদেশের সিংহভাগ মানুষেরা শেখ মুজিব, বঙ্গবন্ধু, বাংলাদেশ ৭১ প্রশ্নে আপোষহীন, যেহেতু বাংলাদেশের সিংহভাগ মানুষেরা আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সবচেয়ে ভালো অবস্থানে ছিল, অতএব আওয়ামী লীগকে তথা শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করে দেওয়া অন্যান্য দেশগুলোর মতন এটা সম্ভব হচ্ছে না। তাই এই ষড়যন্ত্র চলতেই থাকবে। এখন আসি দ্বিতীয় কথাটায়, আওয়ামী লীগকে ভাঙ্গার ষড়যন্ত্র কথাটা এখন শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আরেকটা কথা মনে পড়লো, বলে রাখি। আমি আমার কথাটা কোট করে রাখেন অনলাইনে, যে যতদিন বঙ্গবন্ধু তনয়া শেখ মুজিব কন্যা যেভাবেই বলি না কেন শেখ হাসিনা জীবিত থাকবেন, ততদিন আওয়ামী লীগকে ভাঙ্গার কোনো ষড়যন্ত্র আসলে সাকসেস হবে না।
এর কারণটা হলো আওয়ামী লীগের যারা সাপোর্টার তাদেরকে যদি আমরা সুরকির মতন তুলনা করি, সিমেন্ট না বালি এবং অন্যান্য তুলনা করি, তাহলে সেটাকে সংযুক্ত রাখার জন্য ডিম ব্যবহার করা হয় যাতে শক্তিশালী থাকে, অথবা সিমেন্ট ব্যবহার করা হয়। অতএব শেখ হাসিনা যতদিন জীবিত থাকবে এটা ভাঙার কোনো সম্ভাবনা নেই। আমরা ষড়যন্ত্র করতে পারবো, আমরা 1/11-তে ষড়যন্ত্র করেছি, এমনকি ওয়াশিংটন ডিসি থেকে শেখ হাসিনাকে ফোন করে এই যে ইত্তেফাকের ব্যারিস্টার, আমি নামটা ভুলে গেছি, ব্যারিস্টার যিনি বড় ছেলে মঞ্জু, আমি ইয়ার কথা বলছি, আনোয়ার হোসেন মঞ্জুর বড় ভাইয়ের কথা বলছি, মইনুল হোসেন, ব্যারিস্টার মইনুল হোসেন। হ্যাঁ, ব্যারিস্টার মইনুল হোসেন এই ওয়াশিংটন ডিসিতে ছিলেন শেখ হাসিনা, তিনি ফোন করে বলেছিলেন, বোন তোমার এখন আসার প্রয়োজন নেই। রিপিটেড উনি এইভাবে বলছেন যে বোন তোমার এখন আসার প্রয়োজন নেই। শেখ হাসিনা বলেন আমি আসছি, তুমি পারলে ঠেকায়, আমি রওনা হচ্ছি, তুমি পারলে ঠেকায়। এই হলো শেখ হাসিনা, এই হলো আওয়ামী লীগের। আমি বলছি যে এই ষড়যন্ত্র দিয়ে হবে না, এই ষড়যন্ত্র চলতেই থাকবে। হ্যাঁ, দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের সামনে এখন দেখা যাচ্ছে, বিএনপির ভাঙনের সুর। বিএনপির ভাঙনের সুর, আসলে বিএনপিটা জিয়াউর রহমান নিয়ে আসলেন এই যে রংপুরের যার ছিল জাদু মিয়ার ফুল নেই মনে নেই, জাদু মিয়াকে নিয়ে আসলো ভাসানী নেপ থেকে ভেঙে, উনি জাদু মিয়াকে এভাবে নিয়ে আসলেন। তারপর নিয়ে আসলেন আরো কিছু উচ্ছিষ্ট কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তারা ছোট হলো ফ্যাক্টর। তারপর নিয়ে আসলেন মুসলিম লীগের একটি বিরাট অংশকে। তারপরে নিয়ে আসলেন সেখানে জামায়াতে ইসলামীর যে অংশটা বুঝতে পারলো যে জামাতে ইসলামী নামে এই দেশে আমরা যদি থাকি তাহলে আমরা কখনো এমপি মন্ত্রী সব হতে পারবো না, সেই অংশ। আমি বিস্তারিত বলছি কারণ আজকের যে যারা নতুন জেনারেশন, আমি আপনাদের টকশো কারা দেখে সেটা নিয়ে কিন্তু একটু পর্যবেক্ষণ করি। আমি এটা আপনাদেরকে বলে দিই, আমাদের কথাগুলো সবচেয়ে বেশি শুনে 25 থেকে 40 বছরের বাংলাদেশি মানুষেরা। আমাদের বয়সী মানুষেরা সবচেয়ে কম শোনে, কারণ তারা ইতিমধ্যে জেনে গেছে এই ঘটনাটা। অতএব তাদের জন্য বলছি যে এই বিএনপিকে বিস্তারিত বলার কারণ হলো, বিএনপি কিন্তু একক কোনো রাজনৈতিক সমমনা পার্টি নয়। এখানে বহু মনের, বহু রাজনৈতিক দর্শনের বিস্তার। অতএব আপনি যে কথাটা বলছেন বিএনপি আপাতত ভাঙবে না, এর আরেকটি কারণ হলো যেরকম শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ ভাঙবে না, বিএনপি ভাঙবে না, কারণ বিএনপি এখন ক্ষমতায়। এই ক্ষমতায় থাকার জন্য তারা পার্টিগত ভাঙবে না, কিন্তু ওনার সচিব পরিবর্তন, তাদের মহাসচিব পরিবর্তন এবং অন্যান্য যে বিষয়গুলো আপনি বলছেন সেটার জন্য একটি ফ্যাক্টর হিসেবে আমি বলি, বিএনপি নিজে দলগতভাবে 209টি সিট নিয়ে ক্ষমতায় আসলেও তারা তাদের রাজনৈতিক সহচর বা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বসাতে পারেননি। এটাতেই আপনারা বুঝে নেবেন যে বিএনপির উপর কারা প্রেসার তৈরি করছে। এবং আমি শুধু বলি যে সেই প্রেসার যদি আমরা মনে করি ডক্টর ইউনূসকে কারা বসিয়েছিল, এবং সেই ডক্টর ইউনূসকে যারা বসিয়েছিল তারা এবং বাংলাদেশের আরেকটি ত্রিমুখী যে শক্তি, সেই শক্তিটা আমি আমাদের প্রাক আলোচনা থেকে আমি লিখে রেখেছিলাম যাতে আমি নামগুলো মনে রাখতে পারি। মতি, মাহফুজ, বদিউল আলম, এই ত্রয় যে একটা শক্তি বাংলাদেশে যে কোনো উপায়ে বহির বিশ্বের সহযোগিতায় হোক, যেভাবে হোক, এই শক্তিটা আমাদের বর্তমান তথাকথিত নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক জিয়াকে যাতে কোনো ক্রমেই কোনোভাবেই সে তার রাজনৈতিক বিষয়গুলোকে সামনে, ম্যানিফেস্টোগুলোকে না আনতে পারে। কারণ সে যদি বিএনপি যদি ক্ষমতাসীন হয়, নিরঙ্কুশ ক্ষমতাসীন হয়, হওয়ার কথা 209 সিট আপনাদের হাতে, যেখানে 175 থাকলেই আপনার নিরঙ্কুশ, সেখানে কেন আপনাকে এখনো ওদের আঙ্গুলের ইশারায় পররাষ্ট্রমন্ত্রী দিয়ে দিতে হয়, সচিব দিয়ে দিতে হয়, অমুক দিয়ে দিতে হয়, আর অর্বাচীন কয়েকটি বালক সেখানে আপনাদেরকে চিৎকার করে আমি বলবো রাস্তার মতন, এবং তাদের কিছুই করার নেই। সেটাকে
আগামী 5 বছর যাতে এই নতজানু ভাবেই তার এই পার্টিটা ক্ষমতায় থাকে, সেটার জন্য তাকে ভয় দেখানোর জন্য এই আলাপগুলো করা হয়। মির্জা ফখরুল তিনি প্রথম ভারপ্রাপ্ত সচিব হন 2011 সনে মার্চ মাসে, এবং সেখান থেকে উনি 2016 সন পর্যন্ত ছিলেন ভারপ্রাপ্ত। 2016 সনের আবার মার্চ মাসেই তাকে ভার মুক্ত করে দেওয়া হয়। অতএব আমরা হিসাব করলে দ্বিতীয় ভারমুক্ত সচিব হিসেবে উনি ইতিমধ্যে 10 বছর, আর তার আগে আরো ছিলেন 5 বছর। এই 16 বছর সময়ে বা 15 বছর সময়ে একটি রাজনৈতিক দল যে এরা নিজেদের দলের ভিতরেই গণতন্ত্র চর্চা করে না, তাহলে এটা খুব, তারা হয়তোবা একটা প্রিটেন্ড করার চেষ্টা করছে, যারা তারেক জিয়াকে আসলে প্রেসারে রাখার চেষ্টায়, যে আপনারা ইন্টারনাল পার্টি পলিটিক্সে গণতন্ত্র চর্চা করেন। আওয়ামী লীগকে হয়তোবা তারা দেখাচ্ছে, দেখেন শেখ হাসিনা সবসময় 3 বছর পর হোক 4 বছর হোক 3 বছর না করতে পারলেও তারা একটা সম্মেলনের ভিতর দিয়ে আবার উনি নির্বাচিত সভাপতি, সেক্রেটারিও নির্বাচিত, কিন্তু আপনারা তো সম্মেলনই করছেন না। তারা হয়তো দোষ দেবেন শেখ হাসিনা তখন দেয়নি। আরে ভাই, শেখ হাসিনা তো আপনাদেরকে নিষেধ রাখেননি, আপনারা পুলিশকে আক্রমণ না করলে আপনাদের উপর তো কোনো অত্যাচার ছিল না। সেই অর্থে আমি বলবো যে ইয়াস, এই খেলাটা দৃশ্যমান করছে এই জন্যে যাতে করে বোঝানো যায় যে আওয়ামী লীগও দুর্বল, আর আমাদের বিএনপির ভিতরেও একটি শক্তি, যেটাকে আপনারা বলছেন অক্ষশক্তি, খালেদা জিয়ার অক্ষশক্তি। আমিও দেখতে পাচ্ছি যে তাদের সিনিয়রদের কাউকেই তেমন কোনো পোস্টে বসানো হয়নি, এমনকি মির্জা আব্বাস অসুস্থ হয়ে এখন মালয়েশিয়াতে অবস্থান করছেন সিঙ্গাপুর থেকে। শুনছিলাম কিছুদিন আগে, এবং এটা আমার নির্ভরশীল সূত্র থেকে বলছিল, যে যাকে দেয়া হলো পার্লামেন্টে সভাপতিত্ব করার জন্য, যখন শপথ নতুন পার্লামেন্ট শুরু হলো, তাকে তারেক জিয়া নাকি প্রেসিডেন্ট হিসাবে গ্রহণ করেছেন, এবং তাকে চুপ্পুকে পরিবর্তন করা হবে। কিন্তু আমার মনে হয় চুপ্পুকে ইতিমধ্যে যেভাবে তারেক জিয়া ব্যবহার করতে পারেন, যেভাবে সেইভাবে যে ব্যবহার যতদিন করা যায় ততদিন পর্যন্ত এই চুপ্পু এটাতে খুব ফিল করছেন, কমফোর্ট ফিল করছেন, এবং চুপ্পু নিজে বারবারই বলছেন যে তারেক জিয়া ইজ ডিফারেন্ট পারসন। সো সেই পথে তারা অবশ্যই ক্ষুব্ধ, কিন্তু তাদের সাথে আন্তর্জাতিক শক্তি এবং বর্তমান বিএনপির যে তৃণমূলের কর্মীদের সাথে তাদের সংযুক্তি নেই। অতএব আর্মি প্রশাসন, যে কোনো ধরনের আর্মি প্রশাসনের যে কোনো লেভেল থেকে তাদের যদি সাপোর্ট না থাকে, আপনাকে আমি এটা বলতে চাই যে বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোন সরকার, একমাত্র শেখ হাসিনা 2001 সন ছাড়া কোন সরকারের পতন আর্মির সরাসরি ফোর্স বা ইনভলভমেন্ট ছাড়া হয়নি, ঘটেনি। এবং শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি, একমাত্র সরকার 2001 সনে 2001 সনে 1996 সনে নির্বাচিত হয়ে উনার ম্যান্ডেট শেষ হওয়ার 30 দিন আগে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন নির্বাচনের জন্য। অতএব বিএনপির এই সিনিয়র অংশটুকু আমি মনে করি না তেমন কোনো সাকসেস আনতে পারেন। মির্জা ফখরুল যে ঘোষণা দিয়েছেন ইত্তেফাকে, আমি পড়লাম আপনার সাথে কথা বলার আগেই, সেটা আমি ধরে নিচ্ছি যে মন্ত্রণালয় নিয়ে ওনাকে দেওয়া হয়েছে, তার বাইরে সচিব হিসাবে রাজনৈতিক শক্তি তথা তাদের অক্সিলিয়ারি বিভিন্ন সংস্থাগুলোর সাথে ওনার সম্পর্ক আমার মনে হয় জিরো। সেখান থেকে কি উনি আসলে এটা দেখাতে চাচ্ছেন যে আমার আর কাজ করার ক্ষমতা নেই, নিজে বলছেন না অন্য কেউ বলছে? এ নিয়ে আসলে বিস্তারিত শোনা উচিত। বাংলাদেশের ইতিহাস বা বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ নামক বাংলাদেশ একটি দেশ, সমস্ত কিছুর মৌলিকত্বে কিন্তু 17 এপ্রিল যুক্ত। কারণ এই 17 এপ্রিলে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম সরকারের প্রতিষ্ঠা করা হয় মুজিবনগরে। আমরা দেশ গ্রহণের দিন 17 এপ্রিল ছিল, শপথ গ্রহণের দিন 17 এপ্রিল। শপথ গ্রহণের মাধ্যমেই আসলে তো সরকারের অফিসিয়াল যাত্রা শুরু হয়, সেই হিসেবে হয়েছে। হ্যাঁ, সেটা যদি বাদ দিয়ে কথা বলা হয়, আমরা না, বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ প্রাক্তন যে কোনো সরকার, সেটা ধরে নিতে হবে যে তারা রাষ্ট্রদ্রোহী কাজ করবে। কারণ একটি দেশের যেদিন
অফিসিয়াল সরকারের শুরু, এবং সেটা কিন্তু একটা নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত ছিলেন। অতএব সেই বিষয়টাকে আমি তুলে ধরার মৌলিক কারণ হল 17ই এপ্রিল তথা মুজিবনগর সরকারের শপথ গ্রহণের দিন, যে ঐতিহাসিক সত্য সেটাকে তুলে ধরার জন্য।